এই যে বিগত সরকারের যে দুর্নীতি এবং অর্থ পাচার, সেটি কি আপনাদের মনে হয় কিনা যে কিছুটা আড়ালে চলে যাচ্ছে? কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই নাজুক অবস্থা সেটি বারবার সামনে চলে আসছে। যেমন প্রধান উপদেষ্টার যে ইন্টারভিউ প্রকাশিত হয়েছে, বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে তিনি কথা বলেছেন। বিবিসি এবং গার্ডিয়ানে আমি দেখছিলাম তার এই সাক্ষাৎকার, এবং সেখানে তিনি বলছিলেন যে গার্ডিয়ানের প্রতিবেদনেও তিনি এই দাবি করেছেন যে বিগত সরকারের তুলনায় এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক, সে দাবিটি তিনি উড়িয়ে দিয়েছেন। বিবিসিতেও তিনি একই কথা বলেছেন। তিনি বলেছেন যে কোন সময়ের তুলনায় এখন পরিস্থিতি খারাপ। তিনি বলতে চাচ্ছেন যে এখন যে পরিস্থিতি সেটি আসলে স্বাভাবিকভাবেই দেশের যে পরিস্থিতি ছিল সেরকমই। আমি যদি প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনি কি তার এই দাবির সঙ্গে একমত কিনা? আপনাকে ধন্যবাদ। সহালোচক যারা আছেন তাদের শুভেচ্ছা, যারা শুনছেন তাদের শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে আমি প্রধান উপদেষ্টার দাবির সঙ্গে আমার তো দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। সেটা যেমন সত্য, তেমনি আপনি যে ইন্টারভিউগুলির কথা বলছেন, সেই ইন্টারভিউগুলি আমি যেমন প্রকাশিত হওয়ার পরে পড়েছি, দেখেছি, একই সঙ্গে আমার ওই ইন্টারভিউগুলি যখন হয় সেই সময় থাকার সুযোগ হয়েছিল। প্রধান উপদেষ্টার একটা বিষয় পরিষ্কার, আপনি যখন ল অ্যান্ড অর্ডারের কথা বলছেন, আপনি কোন স্ট্যান্ডার্ড ধরে বলছেন? একটা নর্মাল স্ট্যান্ডার্ডের কথা বলছেন, বা আইডিয়াল সিচুয়েশন যেরকম থাকা উচিত সেই জায়গা নিয়ে কথা বলছেন, নাকি আগের সময়ের সঙ্গে তুলনা করছেন? আমি আপনাকে এখানে প্রধান উপদেষ্টার মতোই আমি ওই জায়গাটা পরিষ্কার করে বলতে চাই, যদি আপনি একটা আইডিয়াল অবস্থার কথা বলতে চান, আইডিয়ালের চেয়ে নানান বিবেচনায় আমরা পিছিয়ে আছি। শুধু এটাতে অনেক কিছুতেই আমরা পিছিয়ে আছি, এর বাস্তবিক অনেক কারণ আছে। কিন্তু আওয়ামী লীগের সময়ের তুলনায় যদি আপনি বলেন আমরা পিছিয়ে আছি, পরিসংখ্যান তা বলছে না। এখন কেন বলছে না আমি আপনাকে বলি। আপনি দেখুন, আমাদের এখানে এমন এমন ঘটনাগুলি ঘটেছে গত 15 বছরে, রাস্তায় ছিনতাইয়ের মতো ঘটনা, ছোট সামাজিক কোনো কলহের ঘটনা, এই বিষয়গুলি প্রকাশ করার ক্ষেত্রে আমাদের গণমাধ্যম এক ধরনের দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এই বিবেচনায় যেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দল বা তার সরকারের ইমেজ নষ্ট না হয়। সেলফ সেন্সরশিপ নিয়ে যে কথাটা গণমাধ্যমে দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল, এই জিনিসগুলি প্রকাশই হতো না। সুতরাং এই জায়গা থেকে সরকারের দিক থেকে যদি বলি, আমরা গণমাধ্যমকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তাদের বর্তমান সত্যিকার অর্থে দায়িত্বশীল ভূমিকার জন্য। ছোট ঘটনাও তারা ইগনোর করছে না, সেগুলিকে দেখাচ্ছে, এর ফলে ব্যবস্থা নেওয়া সহজ হচ্ছে। কিন্তু এই যে জিনিসটা যেটা এখন জনমানুষের সামনে আসছে, এক সময় এই জিনিসগুলি আপনাকে একটু যদি থামাই, আপনি বলেছেন যে আওয়ামী লীগের সময়ের সাথে তুলনা করলে এখনকার পরিসংখ্যান সেটি বলছে না যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক অবস্থায় আছে। আমি আপনার এই দাবির সঙ্গে একমত যে এখন পরিস্থিতি স্বাভাবিক নয়, আপনাদের সামনে চ্যালেঞ্জ অনেক বেশি নিশ্চয়ই। কিন্তু আমি যদি পরিসংখ্যানের কথা বলি, তাহলে গত অগাস্ট থেকে জানুয়ারি পর্যন্ত 6 মাসে ডাকাতি এবং দস্যুতার ঘটনায় মামলা হয়েছে 1145টি, যা 2023 সালের অগাস্ট থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত সময়ের তুলনায় 50% বেশি। শুধুমাত্র যদি ডাকাতির ঘটনা বলি, ডাকাতির ঘটনা 69% বেশি একই সময়ের তুলনায়, এবং ডাকাতি এবং দস্যুতার ঘটনায় গত একই মাসের তুলনায় সেটি 70% বেড়েছে। এছাড়া যদি পুলিশের উপর 225টি হামলার ঘটনা ঘটেছে, আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস থেকে, শুধু এই গত 2 মাসে 13টি আসামির ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গণপিটুনির ঘটনায় গত 7 মাসে 114টি ঘটনায় 119 জন নিহত এবং 74 জন আহত হয়েছেন, এবং এটি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির ডেটা। ওকে, তো এখন বিষয় হচ্ছে, আপনি যদি ডাকাতির কথাটা বলেন, গত 6 মাস বা 7 মাসের ডাকাতির স্ট্যাটিস্টিক্স আপনি বলেন, সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে একটা সময় 3 দিন মানে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সময়ে আমরা গলিতে গলিতে মাইকিং, আমরা নিশ্চয়ই ভুলে যাইনি, মাইকিং করে বলা হতো এই গলিতে থাকেন, ডাকাতির ঘটনা ঘটছে, এরকম অনেকগুলি ঘটনা আছে। তো এই যে বাস্তবতাটা, প্রথম কথা হচ্ছে আমরা যেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে দিয়ে এসে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে, এবং থানাগুলিতে পুলিশের উপস্থিতি নিয়ে যদি বলেন, বা আইনশৃঙ্খলা বাহিনীকে যদি কাজে নামানোর পরিস্থিতি নিয়ে বলেন, তাহলে যেই অবস্থা থেকে দায়িত্ব শুরু করেছে সেই অবস্থায় পুলিশকে থানায় ফেরানো যাচ্ছিল না। 3 সপ্তাহ সময় লেগেছিল পুলিশকে কোনো রকমভাবে থানার মানে গেট খোলার জন্য। বলা হয় 3টা প্রতিষ্ঠানের গেট কখনো বন্ধ হয় না, হসপিটাল, থানা এবং গণমাধ্যম। কিন্তু আমরা কি দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা যেটা ইতিহাস থেকে দেখি যে 1971 সালেও কখনো থানা বন্ধ হয়নি, অথচ 5 আগস্টের পরে থানা বন্ধ হয়ে গেছে, এরকম ঘটনা। সো ওই সময়কার বাস্তবতায় এই ঘটনাগুলি ঘটেছে। এবং আমরা যদি ধরেন বিভিন্ন ঘটনা আপনার আগস্ট জুড়ে বা জুলাই জুড়ে যে সমস্ত অনেকগুলি আপনার থানায় ডায়েরি হওয়ার বাইরে ছিল, মামলা হওয়ার বাইরে ছিল, এই ধরনের সংখ্যাগুলি এসেছে।
সুতরাং এই যে ধরেন অবস্থানটার পরিবর্তন, এই অবস্থানটা একটা থেকে আরেকটা বাড়া, কিছুটা বাড়া, ধরেন একটা জায়গার মধ্যে ঘোরাফেরা করছে এবং সরকার তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ফেরানোর চেষ্টা করতে হচ্ছে। এখানে আপনাকে দেখতে হচ্ছে, দেখুন বাংলাদেশে একটা থানা থেকে সেই থানার ওসি গ্রেফতার হয়ে যাবে, এটা কখনো কেউ ভাবেনি। থানা থেকে থানার ওসি গ্রেফতার হয়েছে। তো আপনি যদি দেখেন এখন যেই পুলিশ জুলাই আগস্টে নিরপরাধ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, যার হাতে এখনো রক্তের দাগ লেগে আছে, সেই পুলিশকে যেমন আইনের বাহিরে রাখার সুযোগ নেই, তেমনি পুলিশকে কাজে ফেরানো থেকে বিরত রাখারও সরকারের হাতে কোনো অপশন নেই। এই যে একটা ডিলেমা, এই ডিলেমায় সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হয় সেটা হচ্ছে পুলিশ দেখছে একই সঙ্গে তার কোনো কোনো সহকর্মী অ্যারেস্ট হয়ে যাচ্ছে, আবার সে একই সঙ্গে সরকার তাকে নানানভাবে উদ্বুদ্ধ করছে তোমরা কাজ করো। এই জায়গাটায় এক ধরনের একটা মানে একটা অচলায়তন এখনো জি। আছে।